স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। নেপাল পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করে। এমন খবরের পরপরই সকালে নেপাল রওনা হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 4 জনের একটি তদন্ত দল। ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের হারুনুর রশিদ জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ কেউ কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছেন তারা। আরও বলেন, ইন্টারপোলকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান প্রদান চলছে। গত 13 মে কলকাতায় আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছে। দিন কিংবা সপ্তাহভেদে 50 থেকে 200 টাকা দিলেই দেয়া যায় ফুটপাতের উপর দোকান। এই টাকার পুরোটাই যায় ক্ষমতাবানদের পকেটে। মিরপুরের বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত তুলে আনা চিত্র এর একটি উদাহরণ মাত্র। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা, যেখানে বসবাস করছে প্রায় 5 কোটি মানুষ। সাধারণ মানুষের পথ চলার জন্য রয়েছে এই ফুটপাত, কিন্তু এই ফুটপাতকে ঘিরেই চলছে রমরমা বাণিজ্য। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে মিরপুর 1 নম্বর পর্যন্ত রাস্তার 2 পার্কে ঘিরে এই ফুটপাত দখলকেই দেখাবো আপনাদেরকে। মিরপুরের সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর এই ব্যস্ত সড়কের 2 পাশে রয়েছে প্রশস্ত ফুটপাত, কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কি নেই এখানে? রয়েছে পিঠাপুলির দোকান, ভাতের হোটেল, চায়ের দোকান, সবজির দোকান, মাছ ও মুরগি বিক্রেতা। নেই শুধু পথচারীর নিরাপদে হেঁটে যাওয়ার ফুটপাতটুকু। রং সাইড দিয়ে রিক্সা চালাতে থাকে, আমরা এক দিক থেকে দেখে আসতেছি, ওরা আরেক দিক থেকে পিছন দিক থেকে এসে দেখা যাচ্ছে যে ধাক্কা মারছে। যদি আমি ফুটপাত দিয়ে হাঁটতাম তাহলে তো আর এই জিনিসটা হতো না। একটা স্কুল আছে, সকাল বিকাল এই ছেলেপেলেরা আইলে উপর দিয়ে হাঁটতে পারে না, এরা রাস্তা দিয়ে চলাচল করে। সবাইকে যেন ফুটপাতের উপর দোকান বসানোর চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। কেউ কেউ তো বছরের পর বছর ফুটপাত দখল করে ব্যবসা করে আসছেন। বাবা এখানে ব্যবসা করতেছি অনেকদিন যাবতই। কতদিন? 7 বছর। এন 3-4 মাস ধরে করতেছে। কিন্তু সাধারণ এই মানুষগুলি চাইলেই কি ফুটপাতে দোকান দিতে পারেন? ক্ষমতাবান কারো সহায়তা ছাড়া আইন ভাঙার সেই সাহস কি তাদের রয়েছে? খোঁজ নিয়ে জানা গেল প্রতিটি দোকান থেকেই নেওয়া হয় চাঁদা। সেই চাঁদা তোলার জন্য রয়েছে লাইনম্যান। ডেলি দেওয়া লাগে 50 আর সপ্তাহে দেওয়া লাগে 200। নেয় হলো ফারুকে। ফারুকে এই লাইনের টাকা উঠায়, প্রতি দোকানই টাকা উঠায়। লইছি একজন নতুন কয়ে ঠেয়া রিকোয়েস্ট করিয়া। কাকে? কার কাছে রিকোয়েস্ট করছেন? আবুল বাইতন আনসারেরা খালি 20 টাকা 30 টাকা যা দেখেই নেয়। টোলারবাগ 1 নং গেটের উল্টো দিকের ফুটপাতে বসানো হয়েছে ন্যায্য মূল্যের বাজার, যেখানে নেই মূল্য তালিকা। যুবলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের নাম লেখা ব্যানার টাঙিয়ে চলছে এই বাজারটি। কেউ অনুমতি দেয় নাই, মনে করেন এমনি আমরা বইছি ন্যায্য মূল্যের ওই কাঁচামাল বইছে কলা, আর এইভাবে বইছে ন্যায্য মূল্য আমার এমনি সব বইছে। ইয়া নিখিল মিয়া কালকে আসছিল, বলছে যে তোমরা বেচনি করবা কিন্তু ন্যায্য মূল্যের দোকানের মতন দোকানদারি করবা। ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কিন্তু এই চিত্র দেখার পর মনে হয়, কে শোনে কার কথা? মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাট জেলার মহিষখোঁচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাপাড়া গ্রামে। এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে উদ্যোগ নিতে সকালে মানববন্ধন করেছেন এই 2 গ্রামের বাসিন্দারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এসব এলাকার 4 শতাধিক পরিবার গৃহহীন হবে, নষ্ট হবে কয়েকশো হেক্টর ফসলি জমি।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসব্যাপী মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই 3 মাসে সুন্দরবনে পর্যটক প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এরই মধ্যে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট দেওয়াও বন্ধ করা হয়েছে। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট এই 3 মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময়টি বন্যপ্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণে এই সময় মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তীব্র গরমে গরিবের এসি মাটির ঘর, তবে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে কমেছে এর কদর। দিনাজপুরে বিলুপ্তির পথে এই মাটির ঘর। একটা সময় গ্রাম বলতেই চোখের সামনে ভেসে উঠত মাটির ঘরের ওপর ছন কিংবা টিনের ছাউনি। অনেক গ্রামেই বিত্তশালীদের দোতলা মাটির ঘরও ছিল। তীব্র গরম ও কনকনে শীতে আদর্শ এসব মাটির ঘর। গরম লাগে মনে করেন শীতের সময়, আর গরমের সময় হলো ঠান্ডা। এই মাটির ঘরের এই বৈশিষ্ট্য আছে। রাত্রে ঘুমাইতে গেলে এসির মতো লাগে, সারাদিন যে রোদ। আমার মাটির ঘর না হলে 40-45 বছর হচ্ছে, আমরা ছোট ছোট তখন মাটির ঘর তৈরি হয়েছে। খুব সুন্দর লাগে মাটির বাড়ি। আমার পাকা বাড়ি আমার দরকার নেই, মাটি বাড়ি আমার ভালো। কংক্রিটের শহরে তাপদাহে সবাই যখন একটু স্বস্তি পেতে হিমশিম খাচ্ছে, তখন দিনাজপুর সহ আশপাশের জেলার গ্রাম অঞ্চলের মানুষ অনেকটাই আরামে আছেন মাটির ঘরে। ছোটবেলা তো বুঝে আমি আমার বোনের বাসায় গেছি, মাটির কোঠা ছিল, ওদের ভেঙে দিছে। আজকে সবাই বলে গরম গরম গরম, কিন্তু আমরা যখন কোঠার ঘরে ঢুকি বা মাটির ঘরে ঢুকি, তখন অটো মনে হয় যে আমরা একটা ফ্রিজে ঢুকে গেছি। এটা আসলে কিন্তু একটা প্রকৃতির একটা বিশেষ নিয়ামক। তবে অর্থনৈতিক সচ্ছলতা, পারিবারিক নিরাপত্তা ও রুচিবোধের পরিবর্তনের কারণে মানুষ এখন আর মাটির ঘরে থাকতে চায় না। দিনাজপুর পৌর কর্তৃপক্ষ বলছে, জেলায় প্রায় 90% মাটির ঘর আর নেই। গ্রাম পর্যায়ে এখনো মাটির ঘরের কিছুটা কদর থাকলেও শহরে এর কোনো অস্তিত্ব নেই। আজকে গ্রাম শহর সব দিকে কিন্তু এখন ইমারতে ইমারত, মাটির বাড়ি বললেই নেই। ওই এলাকার যারা আছে, মুরব্বীরা আছে, তারা স্মৃতিচারণের জন্য ওই মাটির কোঠাটাই রেখে দিয়েছে। গ্রামবাসীদের মতে, ভূমিকম্প বা বন্যা না হলে 100 বছরের বেশি সময় স্থায়ী হয় এক একটি মাটির ঘর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। মসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডির উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 4টি জেলায় 4 ট্রাক ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। শুক্রবার বাদ জুমা মসজিদের কম্পাউন্ডের সামনে থেকে এই ট্রাকগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মসজিদুত তাকওয়া সোসাইটির চেয়ারম্যান রেজাউল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ নিয়ে রওনা হওয়ার আগে ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিরা, গুড়, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য মতে সকাল 9টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে 11.3%। ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ দফায় ভোট গ্রহণ হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে। এর মাধ্যমে ভারতের 543টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হবে। এই ধাপে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসী থেকে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদী। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়। খেলার খবর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবার আগে বেশ সমালোচনায় জর্জরিত শান্ত বাহিনী। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় তারা। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বকাপের দিকে চোখ হাতুড়ুর শিষ্যদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাই নিজেদের পরখ করে নেবার শেষ সুযোগ শান্ত লিটনদের। ফেভারিটের সাথে আন্ডারডগের লড়াই বলা চলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে।
রিয়াল যেখানে 15তম শিরোপা জেতার মিশনে নামবে, সেখানে 27 বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য বরুসিয়া ডর্টমুন্ডের সামনে। স্পেনের সঙ্গে জার্মান ক্লাবের এই ফুটবল লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সহজ কথায় বলা যায় ডেভিডের সাথে গলিয়াথের লড়াই। গলিয়াথ যদি হয় রিয়াল মাদ্রিদ, তবে ডেভিড বরুসিয়া ডর্টমুন্ড। গল্পে গলিয়াথের বধ হলেও প্রশ্ন, বরুসিয়া কি পারবে তার রূপ দিতে? এখানে খেলাটা ফুটবল, আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তবে বেশিরভাগই বাজি ধরবেন রিয়ালের পক্ষেই। কেননা টুর্নামেন্টের 14টি শিরোপা জেতা রিয়ালের ধারের কাছেও কেউ নেই। চ্যাম্পিয়ন্স লিগের নামই যেন রিয়ালের সমার্থক। পরিসংখ্যানও বিপক্ষে যায় জার্মান ক্লাবটির। এখন পর্যন্ত 14 বারের দেখায় মাত্র 3টিতে জয়ী হয়েছে বরুসিয়া। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ 2017-18 মৌসুমে গ্রুপ পর্যায়ে দেখাতেও 2 লেগে জয়ী হয় রিয়াল। তবে এবারে টুর্নামেন্টে চমক দেখিয়েছে ডর্টমুন্ড। কঠিন গ্রুপ পেরোনোর পর ফাইনালে আসার পথে তারা হারিয়েছে পিএসভি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। এবারের ফাইনাল হচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। তবে এখানে কখনো ফাইনাল খেলা হয়নি রিয়াল মাদ্রিদের। কিন্তু 2013 সালে বায়ার্নের বিপক্ষে এই মাঠে ফাইনালে হেরে যায় ডর্টমুন্ড। সেবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়েই ওয়েম্বলির টিকিট কাটে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা। এই ম্যাচ পরই মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন মিডফিল্ডার টনি ক্রুজ। প্রতিপক্ষ দল ডর্টমুন্ডের সাথে দীর্ঘ 1 যুগের সম্পর্কের ইতি টানবেন মার্কো রয়েস। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।